নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল নোটিফিকেশনের মধ্য দিয়ে ফর্মালি। আমরা 24 ঘন্টার মধ্যে বামফ্রন্ট প্রথম তালিকা যেরকম কালকে বলা হয়েছিল ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনারের ফুল বেঞ্চের প্রেস কনফারেন্সের পরে আমরা সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের প্রথম তালিকা প্রকাশ করব। আজকে বামফ্রন্টের তরফ থেকে 192টা করা হয়েছে। এছাড়াও বামফ্রন্টের সঙ্গে সহযোগী বিমানদা বলেছেন, অন্তত দুটো দলের নাম বলেছেন, তারা প্রার্থী ঘোষণা করবেন। সুতরাং এই নাম্বারটা 250 বেশি। তারপরেও দ্বিতীয় তালিকায় বাকি কয়েকটা আসন, আরো অনেক সংগঠন দল এবং কয়েকটা আসনের মধ্যে বোঝাপড়া তৈরি করার জন্য আমরা আর 2-3 দিন সময় নিচ্ছি। সম্পূর্ণ তালিকা হয়ে যাবে এই সপ্তাহের মাঝখানের মধ্যে। কিন্তু এই তালিকাটা যথেষ্ট নয়। ভোটের প্রক্রিয়া শুরু হয় ভোটার তালিকা দিয়ে। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, শান্তিপূর্ণভাবে ভোট করবেন, এই দায়িত্ব তার। কিন্তু তারা সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, নির্ভুলভাবে ভোটার লিস্ট তৈরি করতে পারেননি। বিচার বিভাগকে দায়িত্ব নিতে হয়েছে। It's a failure of the center and state government executives and the ECI. ভোটার তালিকা যে তৈরি করতে পারে না, যেটা ভোটের প্রথম কাজ, সে ভোট গণনা ঠিক করবে, ভোটদান প্রক্রিয়া ঠিক করবে, সে ভোটের বাকি সব যা দায় দায়িত্ব আছে সেগুলো ঠিক করবে। অনেক বড় বড় কাজ করছে, রদল বদল। সরকার যেরকম ভোট শুরু হওয়ার প্রক্রিয়ায় ব্যাপক রদবদল করেছে, ইলেকশন কমিশনও রাতারাতি উপরতলায় কিছু রদবদল করেছেন। আজকে সিও সর্বদলীয় বৈঠক ডেকেছিল, সেখানে আমাদের প্রতিনিধি দুজন গিয়েছেন। তারা সেখানে দাবি রেখেছেন যে এমন বিডিও আছে, এসডিও আছে, আইসি আছে, এসপি আছে, ডিএসপি আছে, ওসি আছে, যাদের বিগত নির্বাচনের ট্র্যাক রেকর্ড খারাপ। এখনো গতকাল পর্যন্ত দেখেছেন মিছিল মিটিং বামপন্থীরা করতে গেলে পুলিশ সেখানে মিথ্যা মামলা করছে বা হামলা করছে। তৃণমূলের হয়ে লোক জোগাড় করে দিচ্ছে আর সিপিআইএম এর লোক আটকাচ্ছে। তাহলে শুধুমাত্র ওটা নবান্নতে যারা বসে আছে তাদের রদবদল করলে হবে না। একেবারে তলা পর্যন্ত যে অভিযোগগুলো আছে, এবং আমরা ইতিমধ্যে অভিযোগ দিয়েছি, আরো দেব, সেইগুলো শায়েস্তা করতে হবে। তৃতীয়ত, এই নবান্নর নির্দেশে বা নাগপুরের নির্দেশে বা বিজেপির হেডকোয়ার্টারের নির্দেশে, ওটা আমি নাম বললাম না, যেমন কোনটা হেডকোয়ার্টার বিজেপিতে বলে জানা যায় না, কামারশিট না কালীঘাট, এখানেও 3-4টে অফিস আছে, আলাদা গোষ্ঠীর আলাদা আছে। কিন্তু তাদের নির্দেশে যাতে প্রশাসন পরিচালিত না হয়, নির্বাচন দপ্তর পরিচালিত না হয়, সেই ব্যবস্থাও করতে হবে। কিন্তু আমরা দাবি করছি এই 60-61 লক্ষ মানুষকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না। আমরা সুপ্রিম কোর্টে যাব। এখানে অনেকগুলো প্রার্থীর নাম এজন্য দেওয়া গেল না, কারণ দেশের সংবিধান এবং আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, তেমনি ভোটে দাঁড়ানোর অধিকার আছে। ভোটে দাঁড়াতে হলে নমিনেশনে ওইসব দিতে হয়, কোন পার্টি ভোটার আছে কিনা। তাহলে যা ভোটের নাম নেই বলছে, পরে সাপ্লিমেন্টারি লিস্টে নাম এসে যাবে, কিন্তু নমিনেশনের ক্ষেত্রে কি হবে? তাহলে ইচ্ছাকৃতভাবে ভোট এর অধিকার যেরকম কিছু লোকের কেড়ে নেওয়া হচ্ছে, সেরকম ভোটে দাঁড়ানোর অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। এই প্রশ্নে এরকম আমাদের প্রত্যাশী, যাদেরকে আমরা নাম ঠিক করেছিলাম, তারা আবেদন করবেন এবং সুপ্রিম কোর্টে আমরা কেস করব। তার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, যে এইসব গ্রে এরিয়া রাখা যাবে না। সেলিমদা, এই রদবদলে, যে প্রশাসনিক রদবদল শুরু হয়েছে, তাতে কি কোন রকম ইলেকশনে প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? মানে এই নির্বাচনে আমরা গোটা প্রশাসনের রদবদল করতে চাইছি। একটা দুটো রদবদল কি হবে? আর ইলেকশন কমিশন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এসব অনেক রদবদল করে দিয়েছে। এবার আমরা চাইছি জনগণ যাতে ফেরবদল করে দেয়।
এটা ফেরবদল মনে থাকে, রদবদল নয়। জনগণ তাদের 34 বছর অভিজ্ঞতা থেকে, বাংলার অভিজ্ঞতা থেকে পশ্চিমবঙ্গে যাতে ফেরবদল করে দেয়। ইলেকশন কমিশন যে দু দফায় ভাগ করেছে, যদি বিধানসভা কেন্দ্রগুলো করা যায় তাহলে বিরোধীদের সেখানে ভোট পার্সেন্টেজ আর বিজেপির সেখানকার ভোট পার্সেন্টেজ, শাসক দলের ভোট পার্সেন্টেজ সবটা যদি বিচার করা যায়, স্ট্রাইক রেট গুলো আপনি নিজেও দেখেছেন, মনে হচ্ছে যে এর ক্ষেত্রেও ইলেকশন কমিশন কোনো কৌশল অ্যাপ্লাই করেছে? আমরা তো প্রথম থেকেই বলছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। এসআইআর তার একটা উৎকৃষ্ট উদাহরণ। মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে যে ভোট রয়েছে, আমাদের রাজ্যে গত বিধান লোকসভা নির্বাচনে যা হয়েছে, আমরা পঞ্চায়েত পুরসভার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে যেমন দেখেছিলাম বায়াসড, সেরকম ইসিআই যখন মিটিং ডেকেছিল সেখানে আমরা বলেছি ফিল্মে জামে, It's a time for the ECI to redeem its prestige and honor. একটা কনস্টিটিউশনাল অথরিটির যে মান এবং মর্যাদা সেটা ধুলায় বুলন্ডিত হয়ে গেছে, তার নিরপেক্ষতা কোয়েশ্চেন হয়ে গেছে। এবং বিশেষত আজকে যিনি চিফ ইলেকশন কমিশনার তাকে তো বেছে করা হয়েছে। তার আগে এই বিজেপি সরকার আসার পর থেকে যে কটা বিতর্কিত সিদ্ধান্ত আছে, উনি তার আর্লিয়ার ইনকার্নেশনে সেদিন পরিচয় তিনি বলেছেন, আপনাকে আমি অনেক আগে থেকে চিনি মোহাম্মদ সেলিম সাহেব, তো আমি তো তাকে হোম মিনিস্ট্রিতে দেখেছি। সিএ এনআরসি বিল যখন হচ্ছিল সিএ, তখন তো তিনি হোম মিনিস্ট্রিতে ছিলেন। ট্রিপল তালাকের কোয়েশ্চেন যখন হচ্ছিল তখনও তিনি ছিলেন। রাম মন্দিরের যে ট্রাস্ট তৈরি হয়েছিল সরকারের, যারা সব ছোট ছোট মন্দির টন্দির ভেঙে দিল, জমি দখল করলো, জমির দাম বেড়ে গেল, দুর্নীতি হলো, ছাদ ধসে গেল, তিনি তো সেই ট্রাস্টের মেম্বার ছিলেন সরকারের প্রতিনিধি হিসেবে। সুতরাং এমন লোককে তো খুব ভেবে চিন্তেই চিফ ইলেকশন কমিশন করা হয়েছে। কিন্তু মোদি পোজেস, দ্য পিপল অফ বেঙ্গল উইল ডিসপোজ। ভোটের ঠিক নিঘণ্ট যখন ঘোষণা হলো, বিপুল ঘোষণার ঠিক কিছুক্ষণের আগে দেখা গেল রাজ্য সরকার ডিএ বিষয়টা সামনে আনলেন এবং ভাতাটাও বাড়ালেন পুরোহিতদের। কি বলবেন এই বিষয়ে? এক, এই ডিএর প্রশ্নে কর্মচারী, শিক্ষক, সরকারি কর্মচারী শুধু নয়, পঞ্চায়েত পুরসভার কর্মচারী, স্কিম ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স, আধা সরকারি সংস্থা, পাবলিক সেক্টর, স্টেটের, তারা সবাই ডিএ নিয়ে দীর্ঘদিন লড়াই করছিলেন, আন্দোলন, সংগ্রাম, স্ট্রাইক। 13 তারিখে দেখেছেন সবাই মিলে একটা বৃহত্তম ধর্মঘট হলো। যারা মনে করেন যে ধর্মঘট করলে কি হয়, মিছিল করলে কি হয়, মিটিং করলে কি হয়, ব্যাচ করলে কি হয়, তারা বুঝেছেন যে ধর্মঘটের প্রভাবটা কি। এটা সরকার ইচ্ছায় করেননি, ভোট নিয়েও করেননি। তা নাহলে 13 তারিখে স্ট্রাইকের আগে 9 মার্চ এই সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন 1 তারিখ বাড়াতে হবে, তার কাছে টাকা নেই। তাহলে চাপ পড়লে কি সব বলে না? তাহলে স্ট্রাইক করে তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, যারা ধর্মঘট, হুমকি, হামলা এবং বদলি এই সব ষড়যন্ত্রকে ত্যাগ করে তারা স্ট্রাইক করেছেন। তাহলে মানুষ ইতিহাস লেখে। 2, যে সমস্ত আইনজীবীরা, বামপন্থী আইনজীবীরা একেবারে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত লড়াই করেছেন রিলেন্টলেসলি, সমস্ত তথ্য প্রমাণ দিয়ে। লড়াই এই জন্য করতে হয়েছে, মমতা ব্যানার্জি প্রথম থেকে বলেছেন, উনি বলেছেন ডিএ পাওনা নেই, মিথ্যা বলেছেন। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে, যেটা হচ্ছে কর্মচারীদের অধিকার। 3 তারিখ দিয়ে দেওয়া হয়েছিল, এই তারিখের মধ্যে করতে হবে। উনি আদালতের রায় মানেন নেই, এখন জনতার আদালতে যাওয়ার আগে ভয় পেয়েছেন। তাহলে যে কোনো আদালত থেকে সবচেয়ে বেশি বড় আদালত হচ্ছে জনতার আদালত, এটা এখানে প্রমাণিত হলো। কিন্তু স্ট্রাইক হয়েছিল যে দাবিতে শুধু ডিএ না, ডিএর দাবিও বলি, তাহলে 6ষ্ঠ পে কমিশন লাগু হলে আমরা সমর্থন করব, সেটাও বকেয়া। 2, স্ট্রাইকের দাবি ছিল যতগুলো ক্যাজুয়াল আছে, কন্ট্রাকচুয়াল আছে, ঠিকা আছে, তাদের পার্মানেন্ট করতে হবে। সে দাবি এখনো পূরণ হয়নি, সেটা বামফ্রন্ট সরকারে আসলে সে দাবি পূরণ করবে। 3 দাবি ছিল সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, সেটা কেন্দ্রের ক্ষেত্রেও রাজ্যের
ক্ষেত্রেও, আধা সরকারি ক্ষেত্রেও, পুরসভায়, পঞ্চায়েতে, পুলিশে, কেন্দ্র বাহিনীতে, মিলিটারিতে, পোস্ট অফিসে, ব্যাংকে, রেলে কোথাও নিয়োগ হচ্ছে না। সেই শূন্য পদে সুষ্ঠুভাবে, দুর্নীতি মুক্তভাবে নিয়োগ করতে হবে, সেটা হচ্ছে না, সেটাও করতে হবে। 4 হচ্ছে যেমন সবাইকে পার্মানেন্ট করা হবে, ক্যাজুয়ালদেরকে যেমন সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে, তেমনি যত স্কিম ওয়ার্কার্স আছে যাদেরকে অল্প পয়সায় খাটিয়ে নেওয়া হচ্ছে, কোনো জব গ্যারান্টি নেই, সিকিউরিটি নেই, কোনো ছুটি নেই, তাদের ক্ষেত্রেও এই মিড ডে মিল, আশা, ICDS, VRP, তারপর হচ্ছে যেমন ভোকেশনাল ট্রেনিং এডুকেশন পড়ায়। আমি এক সময় মন্ত্রী ছিলাম যখন, কারিগরি শিক্ষা দপ্তরের সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। তারা এখন শিক্ষকরা নেই, গোটা দেশেই তাদেরকে একেবারে শোষণ করা হচ্ছে, মাইনে দেওয়া হচ্ছে না বা কম মাইনে দেওয়া হচ্ছে। তাদেরকেও শিক্ষকের মর্যাদা দিতে হবে এবং নিয়োগ করতে হবে সম্পূর্ণভাবে। এরকম যারা কর্পোরেশন, পুরসভার ট্যাক্স কালেক্ট করে, এমনকি ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, তাদেরও পুরো মাইনে নেই, কোনো জব গ্যারান্টি নেই, কোনো শুধু পোশাক পর্যন্ত নেই, কোনো ট্রেনিং নেই, কোনো ছুটি নেই, কোনো চিকিৎসার ভাতা নেই, তাদের ছেলে মেয়েদের কোনো শিক্ষা ভাতা নেই। সেগুলো লাগু করতে হবে। এরকম অসংখ্য দাবি আছে, সেগুলো চলছে, সে নিয়ে লড়াই হবে এবং সেগুলো আমাদের নির্বাচনের প্রতিশ্রুতিও থাকবে। সেলিমদা, মুখ্যমন্ত্রী তিনি আজকে গ্যাসের প্রতিবাদে রাস্তায় নেমেছেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে। এই নির্বাচন তুমি বলো রান্নার গ্যাসের, নাহলে মোদী, মমতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রতিদিন গ্যাস দিয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারো না যে কোন গ্যাস বৃদ্ধি হচ্ছে। যত ভোট বাড়বে তত গ্যাস বৃদ্ধি হবে। এখানে সব হোর্ডিং লাগিয়েছে না বিজেপি, যে সব শূন্য পদে 6 মাসের মধ্যে নিয়োগ করা হবে, বিজ্ঞাপনও দিচ্ছে। আরে কেন্দ্র সরকার সব শূন্য পদ নিয়োগ করেছে। এমনকি আর্মিতে, প্রতিরক্ষায়ও ওই অগ্নিবীর করে 3 বছরের শর্ট সার্ভিস সিভিক মতো করেছে। কত হাজার হাজার পদ খালি আছে, লক্ষ লক্ষ পদ খালি আছে রেলেতে, পোস্ট অফিসে, ব্যাংকে। তাহলে আমরা যুদ্ধের বিরুদ্ধে, শুধু রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে মমতা ব্যানার্জি বললে হবে না। তো তার যে সাহস থাকে তিনি বলুন, ইসরায়েল এবং আমেরিকা ভুল করেছে, ইরানের উপর আক্রমণ করেছে, অন্যায় করেছে, প্যালেস্টাইনের উপর আক্রমণ হয়েছে, অন্যায় হয়েছে। বলতে পারবেন? সাহস আছে? আই চ্যালেঞ্জ। ইফতার পার্টি করতে পারেন, হিজাব করে ঢং করতে পারেন, নাটক করতে পারেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলতে পারেন না। তাহলে বিজেপির যেমন, তৃণমূলের তেমন ইলেকট্রাল ফান্ডের টাকা শুকিয়ে যাবে। পরিষ্কার করে বলছি, টাকা শুকিয়ে যাবে, সোর্স শুকিয়ে যাবে। আর দাম বাড়ালে, আমরা দেখেছি যখন আগে দাম বেড়েছে, বামফ্রন্ট সরকার যখন ছিল, তাহলে রাজ্য সরকারের যে ট্যাক্স কম্পোনেন্ট আছে সেটা কম করে দিলে হয়, কেন্দ্র সরকারের ট্যাক্স কম্পোনেন্ট কমিয়ে দিলে হয়। পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা বাংলাদেশকে এবং ভুটানকে যে দামে বিক্রি করি, সেই দামে এখানে আমরা কেন পাই না? তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকার মিল্কিং কাউ হিসেবে তাদের থেকে আহরণ করে নেয়। সেটা আগে ছাড়তে হবে, সেটা আর ছাড়ার ওনার ক্ষমতা নেই। এখন ওনাকে ছাড়তে হবে, উনি গদি ছাড়লে আমরা এগুলো ছাড়ার ব্যবস্থা করে দেবো। আর 3 হচ্ছে আমাদের এনার্জি সিকিউরিটি কোথায়? এত বড় দেশ, আমাদের জ্বালানি সুরক্ষা নেই। ওখানে হরমুজ প্রণালী বন্ধ হবে, পার্সিয়ান গালফে যুদ্ধ হবে, আর এখানে দাম বেড়ে যাবে, ব্ল্যাক মার্কেট হবে। তাহলে আমাদের 6 মাসের জন্য, 1 বছরের জন্য আমাদের স্টকে নেই কিছু। জাতীয় সুরক্ষা বলতো বিজেপি আগে, এখন কেন বলে না ন্যাশনাল সিকিউরিটি? আমাদের জ্বালানি সিকিউরিটি, সুরক্ষা কোথায় গেল? তাহলে আমাদের নিজের রাজ্যে, নিজের ঘরেও আমরা করি যে হঠাৎ করে কিছু ঘটলে যাতে জ্বালানি সুরক্ষা থাকে, স্টকে কিছু থাকে। এমনকি বিদ্যুৎ চলে গেলে তো মোমবাতি থাকে। তাহলে যেদিন যুদ্ধ হলো, শিশুরা মারা গেল ইরানে, 6 দিন লাগলো সরকারকে শোক জানাতে, কিন্তু ব্ল্যাক মার্কেট করতে 2 দিন লাগলো।
ব্ল্যাক মার্কেট কেন হলো? দ্বিতীয় প্রশ্ন। তাহলে সাপ্লাই ছিল, স্টকে ছিল, বেশি দাম দিলে পাওয়া যাবে, কালোবাজারিতে এটাকে বলে। এমন তো যে নেই, ফুরিয়ে গেছে, লাইন দিতে হচ্ছে, কিন্তু বেশি টাকা দিলে পাওয়া যাচ্ছে। তাহলে কেন্দ্রের সরকার হোক, রাজ্য সরকার হোক, বিজেপি হোক আর তৃণমূল হোক, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কোথায় গেল? মমতা ব্যানার্জি এই ব্ল্যাক মার্কেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? মজুমদারির বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? স্টক পাইলিং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? হোর্ডিং এর ব্যবস্থায় কি ব্যবস্থা নিলেন? শুধু নিজের হোর্ডিং লাগিয়ে দিলে হবে? এই মোদি গত নির্বাচনে একটা মহিলার ছবি, সাধারণ ঘরের মহিলার ছবি আর গ্যাসের সিলিন্ডার দিয়ে ছবি লাগিয়ে ভোট করেছিলেন। এই মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন এরকম থালা বাটি নিয়ে মিছিল করেছিলেন, এত দাম খাবো কি? আর এখন 15 বছর ধরে বলছেন এত টাকা রাখবো কোথায়? বিদেশি ব্যাংকে, ভাইপোর বউয়ের অ্যাকাউন্টে, ভাইপোর বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে। তাহলে 15 বছর ধরে কোনো জিনিসের দাম বাড়েনি? সবজির দাম বাড়েনি? আলুর দাম পাচ্ছে না কৃষকরা। আরামবাগে, বর্ধমানে, মেদিনীপুরে, দিনাজপুরে, কুচবিহারে, হুগলিতে ত্রাই ত্রাই রব। আপনি মেদিনীপুরে যান, বলবে সরকার একটাই কাজ করে যে উড়িষ্যায় আলু যাওয়া বন্ধ করে দেবো, তাহলে বাজারটাকে সংকুচিত করে দিচ্ছে। কুচবিহারে যান, বলে আলু চাষিকে মারার জন্য সরকার একটাই ব্যবস্থা করবে যে আসামে উত্তর পূর্বে আলু যাবে না। বর্ধমানে যান, বলবে ঝাড়খণ্ডে আলু যাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে আমাদের রাজ্যে যা খরচ হচ্ছে আলু চাষে তা পাচ্ছে না। মমতা যেটা দেখছেন না, সারের কালোবাজারি হয়ে দেখছেন না, সারের দাম বেড়েছে দেখছেন না, সিড ফার্ম গুলো বন্ধ করে দিচ্ছেন, কোনো বীজ দেওয়ার ব্যবস্থা নেই, উন্নত মানের বীজ কিনতে হচ্ছে অন্য জায়গা থেকে, প্রাইভেট থেকে, সেগুলো দেখছেন না। সুতরাং এইসব নাটক করে লাভ নেই। একটা গ্যাসের কথা বলেছেন, আমি অনেকগুলো আসল কথা বললাম। আজকে আপনারা বামফ্রন্ট এবং দুই সহযোগীদের মানে তালিকা, আপনাদের তরফে তালিকাটা প্রকাশ করবেন, তো এই যে সহযোগীর তালিকায় আরো কোন শরীর বাড়তে পারে? ভালো, আমরা তো দুই বলিনি, বিমানদা বলার সময় বলেছেন আমরা আজকে বামফ্রন্টের প্রথম তালিকা পার করেছি, আরো একটা তালিকা 2-3 দিন পরে দেব, এবং এর মধ্যে অনেকগুলো আসন। এই জন্যই আছে যে আমাদের সহযোগীরা বলবেন, সহযোগিতা বলতে সিপিআইএম এর লিবারেশন বলেছেন এবং আইএসএফ বলেছেন। এছাড়াও আমরা বারবার বলছি, এখনো বলছি, আরো দল, ব্যক্তি, গোষ্ঠী, সামাজিক এবং পরিবেশ এসব নিয়ে কাজ করে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। সবটা আমরা বলছি না, এমনিতেই ত্রাহি ত্রাহি রব উঠেছে। যেমন এই ইরান যুদ্ধে আমেরিকা, ইসরায়েল তার সঙ্গী হারাচ্ছে, আমাদের দেশেও বিজেপি আর তৃণমূল তাদের সঙ্গী হারাচ্ছে। আর ইরান যেমন নতুন নতুন সঙ্গী পাচ্ছে, প্যালেস্টাইন যেরকম গোটা বিশ্বের মানুষের সংহতি পেয়েছে, এরকম বামফ্রন্টও আরো নতুন নতুন সঙ্গী এবং সংহতি জানানোর লোকজনকে পাচ্ছে। তাদের জন্য কিছু আসন এখনো বলা হয়নি, রাখা আছে। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বীরভূমের রাজগ্রাম, সেখানে পাথর খাদানে কাজ করা অবস্থায় 3 জন শ্রমিক মারা গেছেন, কি বলবেন এই অসংগঠিত ক্ষেত্রে? প্রথম কথা, পুলিশ এবং তৃণমূল গিয়ে ওই লাশগুলোকে গায়েব করার চেষ্টা করবে, সংবাদ মাধ্যমগুলোকে ঘিরে রাখবে, কেউ যাতে ছবি না ধরে, কোনো খবর যাতে না বেরোয়। আমরা জানি যখন হারাধন রায় এমপি ছিলেন, ভোটের প্রচারের মধ্যে খনি দুর্ঘটনা হয়েছিল, সব প্রচার ছেড়ে দিয়ে তিনি ওইখানে গিয়ে বসেছিলেন। এটা হচ্ছে বামফ্রন্ট, এটা সিপিআইএম, এবং উদ্ধার করা হয়েছিল। শেষ পর্যন্ত উদ্ধার করা হয়নি, তার দেহ উদ্ধার করা হয়েছে ট্রান্সপারেন্টলি। আর এখন গত কয়েক বছরে যতগুলো দুর্ঘটনা হয়েছে, মাটি চাপা পড়ে হোক, পাথর চাপা পড়ে হোক, বালি চাপা পড়ে হোক, ওই চরে দাঁড়িয়ে বেড মিসাইল তোলে, সেই পাথর তোলা হোক, সেই মৃত্যুগুলোকে গায়েব করা হয়েছে। বাজির কারখানায় আগুন লাগলে, বোমা কারখানায় আগুন লাগলে সেই মৃত্যুদেহগুলোকে গায়েব করা হয়েছে। কোনো তদন্ত করা হয়নি, কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বাড়ি ধসে গেছে এই কলকাতায়, সেগুলোকেও গায়েব করা হয়েছে লাশ। কাউকে, বিরোধীদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাহলে এই দুর্ঘটনাগুলো বাড়ছে। শ্রমিক সে পরিযায়ী হোক আর এ রাজ্যেই হোক, যখন তারা মারা যাচ্ছে তাদের কোনো সিকিউরিটি নেই, সেফটি নেই, সামাজিক সুরক্ষাও নেই, কোনো ক্ষতিপূরণের ব্যবস্থাও নেই। বরঞ্চ মালিকদের হয়ে তারা যখন কোনো নিয়ম মানছে না, তারা যখন কোনো সেফটি ইকুইপমেন্ট দিচ্ছে না, তারা যখন কোনো সুরক্ষার ব্যবস্থা করছে না, তারা যখন কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছে না,
তখন দাঁড়িয়ে সরকার এবং মাফিয়া গ্যাং এবং পুলিশ মালিকের পক্ষে যাচ্ছে, শ্রমিকদের বিরুদ্ধে যাচ্ছে। ধন্যবাদ। इलेक्शन डिक्लेयर होने के साथ साथ चीफ सेक्रेटरी, होम सेक्रेटरी, डीजीपी और सीपी को चेंज किया गया है इलेक्शन कमिश्नर के द्वारा। क्या कहेंगे आप? हम कह रहे हैं कि पूरे बंगाल में बदलाव लाना चाहिए, पूरे देश में बदलाव लाना चाहिए। चुनाव के जरिए जनता बदलाव लाती है। चुनाव से पहले हमने देखा तृणमूल सरकार जाते जाते अपने पसंद के मुताबिक जहां तहां अफसरों का तबादला की। चुनाव घोषणा होने के बाद चुनाव आयोग रात के अंधेरे में कुछ उच्च पर्याय के मुख्य सचिव, डीजीपी, पुलिस के महानिदेशक, उनका बदली किया। हम आज सर्वदलीय बैठक में सीपीआईएम की तरफ से ये मांग की है कि सिर्फ ऊपर वाले 2-4 अफसर को बदलने से नहीं होगा। अफसर तंत्र में, पुलिस तंत्र में जो निरपेक्ष होकर के काम नहीं करते हैं, पिछले चुनाव में देखा गया या 2 रोज पहले भी देखा गया, जब भी जनता आवाज उठाती है, जो या तो बीजेपी या तृणमूल के पार्टी के होकर के काम करते हैं, निरपेक्ष नहीं है, कानून नहीं मानते, चाहे वो नीचे के हो, वीडियो स्तर से हो, आईसी स्तर से हो, जिला स्तर से हो या राज्य स्तरीय हो, उनको भी चुनाव प्रक्रिया चलते समय हटाना पड़ेगा। 1-2 से काम नहीं चलेगा। आज चुनाव आयोग या मुख्यमंत्री, तृणमूल सरकार या बीजेपी सरकार जो बदली करती है वो सब कॉस्मेटिक्स नहीं होना चाहिए। असल बदलाव जनता करती है। जनता के प्रति हमारा ये आह्वान है, इस चुनाव को इस्तेमाल करके पूरा तंत्र को वो बदले। धन्यवाद। गैस के दाम बढ़ रहे हैं, इसलिए दीदी आज रास्ते में उतरे हैं, तो सेंट्रल के खिलाफ तो ये दीदी कौन है? आप भाई किसके हैं? ममता दीदी। अरे पत्रकार हो गई, कोई घरेलू मामला थोड़ी है। आपको दावत दे सकते हैं, आपको पूजा के समय पैकेट दे सकते हैं, आपको कुछ साड़ी या कपड़ा भेजा सकता है या फूल या मिठाई भेजा सकता है, लेकिन हम चुनाव आयोग को निष्पक्ष होने बोल रहे हैं और पत्रकार निष्पक्ष नहीं होंगे। उनका एक संवैधानिक पद है। अब 2 दिन बाद जब मुख्यमंत्री नहीं रहेंगे, आप उसको दीदी बोलो, मौसी बोलो, हमें कोई दिक्कत नहीं है। हाँ, प्रश्न करो। वही हाँ।